বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি সেনগুপ্ত। আজকে আমি স্বামী বিবেকানন্দের লেখা বাঙ্গালা ভাষা নামক প্রবন্ধটা তোমাদেরকে লাইন বাই লাইন পড়ে পড়ে বোঝাবো যে প্রবন্ধটার মধ্যে প্রকৃতপক্ষে প্রাবন্ধিক কোন ধরনের বক্তব্য উপস্থাপন করতে চেয়েছেন। এই ধরনের প্রবন্ধগুলো যেহেতু কোনো না কোনো একটি নির্দিষ্ট বিষয়বস্তু কেন্দ্রিক হয় এবং প্রবন্ধের মাধ্যমে সর্বদাই প্রাবন্ধিক চান সমাজকে বা জনমানসে একটা জ্ঞান বিতরণ করতে, সেই জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রবন্ধ পড়ে সহজ সরল ছাত্রছাত্রীরা তার মানে বুঝতে পারে না। কারণ তোমরা বিষয়টা প্রথম পড়ছো, বাংলা ভাষা সম্পর্কে অত গভীর নলেজ বা ডেপথ তোমাদের নেই, সেই কারণে অনেক সময় এটা হয় যে তোমরা পড়তে গিয়ে কিছুই বুঝতে পারো না, তোমাদের বিষয়টা কঠিন লাগে। তো আজকে আমি এই প্রবন্ধটা পড়ে পড়ে খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেব যে আদৌ এই প্রবন্ধটার মাধ্যমে স্বামী বিবেকানন্দ কি বোঝাতে চেয়েছেন। প্রথমেই বলবো, আলোচ্য প্রবন্ধটা নাম থেকে তোমরা বুঝতে পারছো বাংলা ভাষা কেন্দ্রিক। তো বাংলা ভাষা নিয়ে স্বামী বিবেকানন্দ তার নিজস্ব মতবাদ ব্যক্ত করেছেন এই প্রবন্ধে। প্রবন্ধের আলোচনা শুরু করার আগে প্রাবন্ধিক সম্পর্কে খুব সংক্ষিপ্ত দু চার কথা বলবো। আমরা সকলেই জানি স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি উত্তর কলকাতার শিমুলিয়া অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত এবং তার প্রকৃত নাম মানে জন্মাবার পর তার বাবা মা তাকে যে নামটা দিয়েছিলেন সেই নামটা ছিল নরেন্দ্রনাথ দত্ত, বা সংক্ষেপে তাকে নরেন বলে ডাকা হতো। কিন্তু এরপর যখন তিনি একটু একটু করে বড় হলেন, তিনি শিক্ষিত হলেন, বিএ পাশ করলেন, তখন আধ্যাত্মিকতার দিকে তিনি মনোনিবেশ করলেন বা তার মন গেল আধ্যাত্মিকতার দিকে, এবং তখন তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব গ্রহণ করলেন এবং তারপর দীক্ষা নিয়ে তার নতুন নাম হলো স্বামী বিবেকানন্দ। ইনি একদিকে যেমন রামকৃষ্ণ মিশন মঠ প্রতিষ্ঠা করে বাংলার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করেছেন, সাধারণ বাঙালিকে লেখাপড়ার ক্ষেত্রে উৎসাহ প্রদান করেছেন, বিভিন্ন ভালো ভালো সামাজিক কাজ করেছেন, সমাজসেবামূলক কাজ করেছেন, তেমনি আবার প্রচুর ভালো ভালো লেখা লিখেছেন। তার বিভিন্ন দেশ বিদেশের অভিজ্ঞতা সেই লেখার মধ্যে তিনি প্রকাশ করে গেছেন। তার লেখা কিছু বিখ্যাত গ্রন্থের নাম হলো বর্তমান ভারত, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, ভাববার কথা প্রভৃতি। সেই স্বামী বিবেকানন্দের লেখা একটা প্রবন্ধ আজকে আমরা পড়ব। তো প্রবন্ধটা খুব গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখো। আমি বর্তমানে প্রবন্ধের লাইন তুলে তুলে এর ব্যাখ্যা বিশ্লেষণ করব। প্রবন্ধটি শুরু হচ্ছে এইভাবে: আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতের সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। তিনি বলছেন আমাদের দেশে যেহেতু সমস্ত বড় বড় যে ধর্মগ্রন্থ বা বড় বড় যে গ্রন্থগুলো সেগুলো সবই বেশিরভাগ সংস্কৃত ভাষায় লেখা, তাই বিদ্বান বলে একটা আলাদা শ্রেণী তৈরি হয়েছে এবং জনসাধারণ যারা সাধারণ মানুষ তাদের মধ্যে একটা আলাদা শ্রেণী তৈরি হয়েছে এবং দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে সংস্কৃত ভাষা যেহেতু একটু কঠিন, সেটা পড়তে যেহেতু একটা স্পেশাল জ্ঞান বুদ্ধি বা এবিলিটি লাগে, তাই সকল সাধারণ মানুষের পক্ষে সংস্কৃত পড়া সম্ভব না। তাই সাধারণ মানুষ আর বিদ্বান ব্যক্তি এই দুয়ের মধ্যে আমাদের দেশে একটা ব্যবধান তৈরি হয়েছে, পার্থক্য তৈরি হয়েছে, যেটা কিন্তু ভালো নয়। কারণ আমাদের দরকার সাধারণ মানুষের মধ্যে জ্ঞান বিদ্যা বুদ্ধি ছড়িয়ে দেওয়া, না হলে সাধারণ মানুষ কোনোদিন জেগে উঠবে না, তাদের মধ্যে জাগরণ ঘটবে না। আর আমরা জানি স্বামী বিবেকানন্দের থিওরি ছিল শূদ্র জাগরণ। সমস্ত মানুষকে তিনি জাগাতে চেয়েছিলেন, নিম্নবিত্ত মানুষকে বেশি করে তিনি উপর দিকে তুলে আনতে চেয়েছিলেন। সকলের উন্নতি না হলে কখনো কিন্তু দেশের উন্নতি সম্ভব না। তো সেটা দিয়ে তিনি প্রবন্ধটা শুরু করলেন। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। এবার তিনি আমাদের দেশের কিছু গণ্যমান্য ব্যক্তির নাম উল্লেখ করলেন, যেমন গৌতম বুদ্ধ, শ্রী শ্রী চৈতন্যদেব যে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামকৃষ্ণদেব। তিনি বলছেন এই সমস্ত মহান মানুষরা যারা মানুষকে শিক্ষা দিতে চেয়েছেন, আধ্যাত্মিকতায় অনেক বড় কোনো একটা অ্যাচিভমেন্ট বা বড় কোনো একটা পদ তারা পেয়েছেন, তারা কিন্তু সাধারণ মানুষকে তাদের মতন করে তাদের ভাষায় শিক্ষা দিয়েছেন। না হলে সাধারণ মানুষ বুঝবে কি করে আমি কি বলতে চাইছি। পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট। তিনি বলছেন পাণ্ডিত্য ভালো, কেননা পণ্ডিত হওয়া কোনো খারাপ কিছু নয়, সেটা ভালো জিনিস। কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃতিক, কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? তো এটা তিনি প্রশ্ন করছেন পাঠকের উদ্দেশ্যে যে সবসময় পাণ্ডিত্য ফলাতে গেলেই কি একদম খুব খটোমটো ভাষা দরকার, দাঁত ভেঙে যাবে এরকম ভাষা, তাছাড়া কি পাণ্ডিত্য হয় না? চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে? তিনি বলছেন যে চলিত ভাষাতে কি আর শিল্প নৈপুণ্য প্রকাশ করা যায় না? প্রকৃতপক্ষে শিল্প নৈপুণ্য প্রকাশ করার যার ক্ষমতা আছে সে যে কোনো ভাষাতেই শিল্প নৈপুণ্য প্রকাশ করতে পারবে। তাই তিনি বলছেন একটা অপ্রাকৃত, যেটা সাধারণ মানুষ বোঝে না, সেরকম একটা খটোমটো ভাষা তৈরি করে মানে তৈরি করে কি হবে?
যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো, তবে লেখবার বেলায় ও একটা কি কিম্ভূত কিমাকার উপস্থিত করো। যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনে বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? যদি না হয় তো নিজের মনে এবং 5 জনে ও সকল তত্ত্ব বিচার কেমন করে করো? খুব সুন্দর কিছু প্রশ্ন তিনি এখানে উত্থাপন করলেন। তিনি বলছেন আমাদের মাতৃভাষা সেটা শিখেই আমরা ছেলেবেলা থেকে বড় হই, এবং লক্ষ্য করে দেখবে আমরা যখন মনে মনে কিছু চিন্তা করি, যার যেটা মাতৃভাষা আমরা কিন্তু সেই ভাষাতেই চিন্তা করি। আমি যদি বাঙালি হই আমি নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে চিন্তা করার সময় ইংরাজিতে চিন্তা করব না, কারণ আমার মাতৃভাষা বাংলা। তো প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রেই তাই। কোনো ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে, যেমন যারা বঙ্গালী উপভাষায় কথা বলে বা যারা কামরূপী ঝাড়খণ্ডী বা অন্য কোনো উপভাষায় কথা বলে, তারাও কিন্তু যখন তাদের মনে মনে কিছু চিন্তা করে তাদের সেই উপভাষাতেই চিন্তা করে, তখন কিন্তু তারা কখনোই একটা খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে সেই ভাষাতে চিন্তা করে না। তাহলে স্বামী বিবেকানন্দ এখানে বলছেন যে ভাষায় তুমি দর্শন বিজ্ঞানের মতন বিষয় চিন্তা করো, অর্থাৎ নিজের মনের ভেতরে সেটাকে গ্রহণ করো, সেই ভাষায় তাহলে লিখতে পারবে না কেন? কারণ লেখার ভাষা তৈরি করবার সময় তোমরা একটা অদ্ভুত খটোমটো, একটা অদ্ভুত কঠিন ভাষা কেন ব্যবহার করো? আসলে তখনকার দিনে যখন স্বামী বিবেকানন্দ এই লেখাটা লিখেছেন, তখনকার দিনে লেখবার ভাষা আর বলবার ভাষার মধ্যে একটা তফাৎ ছিল। মানুষ যখন কোনো কিছু লিখতে চাইতো তখন বেশিরভাগ সাধু ভাষা ব্যবহার করত। করিয়া ছিলেন, বলিয়া ছিলেন, গিয়া ছিলাম, এইরকম টাইপের বিভিন্ন যে সাধু যে শব্দ, সেই শব্দ ব্যবহৃত হতো। তো সেই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের এটাই প্রতিবাদ যে ভাববার সময় বা বলবার সময় যদি সহজ সরলভাবে বলা যায়, তাহলে লেখবার সময় কেন সহজ সরলভাবে লেখা যাবে না? কারণ তিনি এটা ফিল করেছেন বা রিয়েলাইজ করেছেন যে সাধারণ মানুষ না ওই কঠিন ভাষাগুলো বোঝে না, এবং যথারীতি কঠিন ভাষা থাকার ফলে তারা ওই বিষয়বস্তুটার যে জ্ঞান সেটা গ্রহণ করতে পারে না। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন নিজের মুখের ভাষা, চলিত ভাষা ব্যবহার করো, যাতে করে সব মানুষ তোমার লেখার তাৎপর্য বা অর্থ বুঝতে পারে। স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। তো স্বামী বিবেকানন্দ বলছেন যে ভাষায় একটা মানুষ তার আবেগ অনুভূতি প্রকাশ করে, রাগ, ভালোবাসা, ঘৃণা এগুলো প্রকাশ করে, যে ভাষায় একটা মানুষ কথা বলে, তার মতো ভালো ভাষা আর পৃথিবীতে কিছু হতেই পারে না। সেই ভাষাকেই আমাদেরকে ব্যবহার করতে হবে সব ক্ষেত্রে। ও ভাষার যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেই দিকে ফেরে, তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না। তিনি বলছেন স্বতঃস্ফূর্ত ভাষার যেমন ক্ষমতা, সেটা কোনো তৈরি করা কৃত্রিম ভাষার হতেই পারে না। ভাষাকে করতে হবে যেমন সাফ ইস্পাত, মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করো, আবার যে কে সেই, এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। আমাদের ভাষা সংস্কৃতর গদাই লস্করি চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। তো তিনি প্রকৃতপক্ষে এখানে ভাষার মাধুর্য বোঝাচ্ছেন। তিনি বলছেন ভাষা কি, সেটা উন্নতির প্রধান উপায় এবং উন্নতির লক্ষণও বটে। তাই আমাদের বাংলা ভাষা সংস্কৃত ভাষাকে নকল করে যেভাবে গদাই লস্করি চালে চলছে, গদাই লস্করি চাল মানে খুব স্লো হয়ে যাওয়া, ধীর গতি হয়ে যাওয়া, ঝিমিয়ে ঝিমিয়ে চলা, অনেক টেনে টেনে বলা। যেহেতু সংস্কৃত ভাষায় সন্ধি প্রবণতা অনেক ব্যাপক, যেখানেই যেখানে সম্ভব সেখানে সেখানে সংস্কৃততে সন্ধি হয়, ফলে একটা শব্দ জুড়ে 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 অনেক লম্বা বড় শব্দ হয়ে যায়। এইগুলো যেন বাংলা ভাষায় না প্রয়োগ করা হয়, সেটা এখানে বিবেকানন্দ বলতে চেয়েছেন। যে সংস্কৃত ভাষার মতো অত স্লো, ধীর গতি, অত কাঠিন্য আমাদের দরকার নেই, অত গ্রেস আমাদের দরকার নেই। অ্যাকচুয়ালি সংস্কৃত ভাষা খুব গ্রেসফুল ভাষা, খুব সুন্দর ভাষা, সেই ভাষার মধ্যে অদ্ভুত একটা মাধুর্য আছে, কিন্তু সেই ভাষার জন্যই সেই ভাষাটা ভালো। সেই ভাষার ধাঁচ ধরন যদি আমি বাংলায় প্রবেশ করাতে চাই বা প্রকাশ করাতে চাই, সেটা বাংলার জন্য ভালো হবে না। কারণ সব ক্ষেত্রেই নকল নবিশি ভালো না, অরিজিনালিটি হচ্ছে সব থেকে ভালো বা বেস্ট প্রসেস। যদি বলো ও কথা বেশ, তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ করব? এবার চলিত ভাষায় লেখার ক্ষেত্রে তিনি একটা সমস্যার কথা তুলেছেন। বাংলাদেশের স্থানে স্থানে তো রকমারি চলিত ভাষা ব্যবহৃত হয়।
কোথাও হয়তো বঙ্গালী উপভাষা একটু টান রয়েছে, কোথাও হয়তো কামরূপীর টান রয়েছে, কোথাও বরেন্দ্রীর টান রয়েছে, কোথাও রাঢ়ীর টান রয়েছে। তাহলে কোন ভাষাটা আমরা গ্রহণ করব? আমরা একটুখানি গভীরভাবে লক্ষ্য করলে দেখবে যে মুর্শিদাবাদের মানুষ যেভাবে বাংলা বলছে, প্রপার কলকাতার মানুষ সেইভাবে বাংলা বলছে না। আবার নবদ্বীপের মানুষ বা নদিয়ার মানুষ সেই রকম বাংলা বলছে না। আবার হয়তো বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় বাংলা বলার টানটা বা ধাঁচটা একটু আলাদা। তাহলে কোনটা গ্রহণ করব? সবই তো বাংলা। এই প্রশ্নটা এখানে এসছে। এইবার তার উত্তরও প্রাবন্ধিক নিজেই দিচ্ছেন। তিনি বলছেন, প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটিই নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। তাহলে তিনি বলতে চাইছেন প্রাকৃতিক নিয়মে কলকাতার ভাষাটা ধীরে ধীরে বলবান হয়ে উঠছে। কলকাতার যে চলমান চলিত ভাষা, অর্থাৎ কলকাতাইয়া ভাষা, অর্থাৎ যে মান্য চলিত বাংলা, যে ভাষায় আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি, ন্যাচারাল ভাষা, নর্মাল ভাষা, কলকাতার ভাষা, সেই ভাষাটা গ্রহণ করতে হবে। পূর্ব পশ্চিম যেদিক হতেই আসুক না, একবার কলকাতার হাওয়া খেলেই দেখেছি সেই ভাষাতেই লোকে কয়। তিনি লক্ষ্য করেছেন যে যেদিক থেকেই কলকাতায় আসুক না কেন, বিভিন্ন জায়গার মানুষ কলকাতায় পড়াশুনো করতে আসতেন, সেই সময় বিভিন্ন কাজের প্রয়োজনে মানুষ আসেন, তো তারা সবাই কিন্তু কিছুদিন কলকাতায় থাকার পরেই কলকাতার ভাষাতেই কথা বলতে শুরু করেন। তখন প্রকৃতি আপনিই দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। লক্ষ্য করে দেখো, তখনও কিন্তু বঙ্গ ভাগ হয়নি, পূর্ব বাংলা পশ্চিম বাংলা ভাগ হয়নি। সেই কারণেই তিনি বলছেন যে চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত, অর্থাৎ পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলার প্রান্তে প্রান্তরে একই ভাষা, একই ল্যাঙ্গুয়েজ প্রচলিত হবে, সেটা হচ্ছে কলকাতার মান্যচলিত বাংলা। কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট সে কথা হচ্ছে না, কোন ভাষা জিতছে সেইটিই দেখো। এখানে তিনি খুব একটা নর্মাল রুলস বলেছেন, যেটা জনগণ বেশি পছন্দ করছে সেটাই জয়যুক্ত হবে। যে কোনো ধারা, যে কোনো ট্রেন্ড, যে কোনো বিষয় আমরা দেখি যে জনমানুষে কোনটা বেশি পপুলারিটি পাচ্ছে বা জনগণ কোনটা বেশি চাইছে, যেটা জনগণের বেশি পছন্দ সেটাই চলবে। তো এখানে মান্য চলিত বাংলা বা কলকাতার ভাষা জনগণ চাইছে, তারা বলছে, তাই সেটারই জিত হবে। যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়ার ভাষা এক করতে হয়, তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকেই ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। তো তিনি বলছেন যে যেহেতু কলকাতার ভাষা ধীরে ধীরে শক্তিমান হয়ে উঠছে, সকলেই এই ভাষাটাকে মেনে নিচ্ছে, মান্য করছে, তাই ঘরে কথা বলার ভাষা এবং বই লেখার ভাষা যদি এক করতেই হয়, সেটা এই কলকাতার মান্য চলিত বাংলাকেই করতে হবে। কারণ বই লেখার ক্ষেত্রে যদি আঞ্চলিকতা অতিরিক্ত পরিমাণে এসে যায়, তখন কিন্তু আপামর মানুষের পক্ষে সেটা বোঝাটা একটু সমস্যা সংকুল হয়ে উঠবে বা একটু প্রবলেমেটিক হয়ে যাবে। সেই কারণে কলকাতার ভাষাটাকেই এখানে গ্রহণযোগ্য বলে মনে করা হচ্ছে বা ধরা হচ্ছে। এ কথায় গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে। সমস্ত দেশের যাতে কল্যাণ, সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। তিনি খুব সুন্দর একটা কথা বললেন। অনেক ক্ষেত্রে দেখা যায় না যে আঞ্চলিকতার একটা ব্যাপার চলে আসে এবং অন্য অঞ্চলের লোকেরা বলে, কেন আমরা কলকাতার ভাষা গ্রহণ করব, আমাদের গ্রামে তো এরকম করে কথা বলা হয় না। তো এই ব্যাপারটাকেও তিনি সমাধান করে দিয়ে বলেছেন যে যখন সমগ্র জনজাতির কল্যাণের জন্য কোনো কিছু করতে হবে, তখন কিন্তু ক্ষুদ্র ঈর্ষা, ক্ষুদ্র ভেদাভেদ এগুলো ভুলে যেতে হবে। কাজেই ওই গ্রামের যে গ্রাম্য যে টান বা গ্রাম্যতা এক একটা ভাষায় রয়েছে বা আঞ্চলিকতা রয়েছে, সেটাকে তিনি খারাপ বলছেন না। কথা বলার ক্ষেত্রে সেটা খুবই ভালো, কিন্তু সেটাকে কোথাও কোথাও গিয়ে বর্জন করতে হবে, করে কলকাতার ভাষাটাকেই সকলকে মেনে নিতে হবে। তবেই একটা নির্দিষ্ট চলিত বাংলা সুগঠিত হয়ে উঠতে পারবে। ভাষা ভাবের বাহক, ভাবই প্রধান, ভাষা পরে। হিরেমতির সাজ পরানো ঘোড়ার ওপর বাঁদর বসালে কি ভালো দেখায়? তিনি খুব সুন্দর কিছু উদাহরণ দিচ্ছেন। তিনি বলছেন ভাষা কেন দরকার, সেটা ভাবের বাহন। আমি আমার ভাবনাটাকে প্রকাশ করার জন্য ভাষা ব্যবহার করি, সেখানে আমার ভাবনাটাই প্রধান, ভাষাটা প্রধান নয়। যে কোনো ভাষায় আমি যদি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি, সেটাই আমার প্রাণের ভাষা হয়ে উঠবে। ঠিক আছে, তো এই বিষয়টা এখানে তিনি ব্যক্ত করছেন এবং তিনি বলছেন যে খুব সুন্দর করে সাজিয়ে একটা ঘোড়া আনা হলো, হিরে মুক্ত দিয়ে সাজানো, তারপর তার পিঠে একটা বাঁদরকে বসিয়ে দেওয়া হলো, মানাবে? মানাবে না। তো প্রকৃতপক্ষে বলা হচ্ছে আমার ভাবনা চিন্তার মধ্যে দৈন্যতা রয়েছে, আমি আমার ভাবনা চিন্তা ঠিক করে প্রকাশ করতে পারছি না, কিন্তু আমি ভাষা ব্যবহার করছি একদম সংস্কৃত সম্পন্ন, সেটা করলে তো চলবে না। সংস্কৃতর দিকে দেখো দেখি,
ব্রাহ্মণের সংস্কৃত দেখো, সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো, পতঞ্জলির মহাভাষ্য দেখো, শেষ আচার্য শঙ্করের ভাষা দেখো, আর অর্বাচীনকালের সংস্কৃত দেখো। এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়। প্রকৃতপক্ষে এখানে তিনি কি বোঝাতে চাইলেন? তিনি বোঝাতে চাইলেন সংস্কৃতয় যত বিদগ্ধ গ্রন্থ লেখা হয়েছে সেই গ্রন্থগুলোর ভাষার মধ্যে অদ্ভুত একটা মাধুর্য ছিল। উদাহরণ দিয়ে তিনি কি বলেছেন? ব্রাহ্মণের ভাষা, আমাদের যে ব্রাহ্মণ, আরণ্যক, বেদ, উপনিষদ রয়েছে তার ভাষা একরকম। সবর স্বামীর লেখা একটা গ্রন্থের নাম মীমাংসা ভাষ্য, এই মীমাংসা ভাষ্য গ্রন্থটার ভাষা সবর স্বামী তার নিজের যে অধীত ভাষা, গ্রহণযোগ্য ভাষা, সেটাতে লিখেছেন। পতঞ্জলি একজন বিখ্যাত লেখক বা বিখ্যাত পণ্ডিত, তিনি মহাভাষ্য বলে গ্রন্থ লিখেছেন, তার ভাষা একরকম। এবং আচার্য শঙ্কর তার যে দর্শনের ভাবনা চিন্তা ব্যক্ত করেছেন তার ভাষা একরকম। এই ভাষাগুলোকে সব তিনি দেখতে বলেছেন, লক্ষ্য করতে বলেছেন, এবং বর্তমানকালে সংস্কৃত দেখতে বলেছেন। বর্তমানকাল মানে মোটামুটি স্বামী বিবেকানন্দের যে কাল। তিনি বলতে চাইছেন যে মানুষ যখন জ্যান্ত থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে তখন মরা হয়ে যায়। প্রকৃতপক্ষে তিনি বলছেন যে সংস্কৃত ভাষায় যে সময় বিখ্যাত গ্রন্থগুলো লেখা হয়েছিল, আমি আরও কিছু উদাহরণ দিতে পারি, যেমন কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম বা মৃচ্ছকটিকম, তখন কিন্তু সংস্কৃত ভাষার একটা মাধুর্যই আলাদা ছিল। তখন মানুষ সংস্কৃত ভাষাটাকে খুব পজিটিভভাবে চর্চা করত, সংস্কৃতটাই তখন একটা পরিপূর্ণ ল্যাঙ্গুয়েজ বা ভাষা ছিল। কিন্তু বর্তমানে সেটা ধীরে ধীরে লুপ্ত হয়েছে, সেই ট্রেন্ড আর নেই। এখন লোকে সংস্কৃত ভাষায় কথাও বলে না, সংস্কৃতটাকে অত বেশি চর্চাও করে না। কাজেই এখন যদি কেউ সংস্কৃতে কিছু লিখতে চায় সেটা হয়ে উঠবে মরা, নিষ্প্রাণ। যে জিনিসে প্রাণ নেই সেই তো মরা। এখানে প্রকৃতপক্ষে সেই কথাটাই তিনি বললেন। যত মরণ নিকট হয়, নতুন চিন্তাশক্তি যত ক্ষয় হয়, ততই দু একটা পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়। তিনি বলছেন যখন কোনো কিছুতে প্রাণের স্পন্দন থাকে না তখনই সেটাকে ওপরের সাজগোজ দিয়ে ঢাকার চেষ্টা করা হয়। যেমন লক্ষ্য করবে কোনো একটা খাবার, সেটা যদি টাটকা হয়, ফ্রেশ হয়, ভালো হয়, সেটা এমনি একটা নর্মাল সাধারণ থালায় সাজিয়ে দিলেই সেই খাবারের সুগন্ধ, তার স্বাদ কিন্তু আমাদের মনকে মাতিয়ে তুলবে। কিন্তু হয় না যে কোনো খাবার নষ্ট হয়ে গেছে, পচে গেছে, বা তার মধ্যে কোনো ফল্ট আছে, কোনো ত্রুটি বিচ্যুতি আছে, তখন দেখা যায় সেই খাবারটাকে সাজানোর ধুম, তাকে গার্নিশ করতে হবে ভালো করে, তার মধ্যে অনেক কিছু দিয়ে সেটাকে সাজিয়ে গুজিয়ে লোকের সামনে উপস্থিত করতে হবে, দামি একটা প্লেট দিতে হবে। প্রকৃতপক্ষে খাবারের স্বাদটাই সেখানে প্রধান, দামি প্লেট বা কিভাবে সেটা সাজানো হচ্ছে সেটা কিন্তু অতটা প্রাসঙ্গিক নয়। এখানে সেটাই তিনি বোঝালেন যে যখন কোনো কিছু পচে যায়, সেই পচা যে দুর্গন্ধ সেটা ঢাকার জন্য তাতে ফুল, চন্দন, সুগন্ধি দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে সেই ভাবনাটা পচে গেছে, প্রকৃতপক্ষে সেই ভাবনাটা মৃত। এখানে সংস্কৃত ভাষার যে প্রাচীন যুগ, অর্থাৎ যে যুগটা সংস্কৃত যুগ, সেই যুগের সঙ্গে স্বামী বিবেকানন্দের যুগে যে ধরনের সংস্কৃত কালচার হতো তার পার্থক্য করা হচ্ছে এবং বিষয়টাকে বুঝিয়ে বলা হচ্ছে। বাপরে, সে কি ধুম! 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত। তিনি বলছেন যে সংস্কৃত ভাষায় কোনো কিছু লিখছি, আমি একজন রাজারই বর্ণনা দিচ্ছি, সেখানে খুব লম্বা চওড়া বিশেষণ আমি দিচ্ছি, রাজার সম্পর্কে খুব বড় বড় কথা বলছি, বলে দুম করে লিখে দিলাম রাজা আসিত। অ্যাকচুয়ালি এই আসিত শব্দটা বা রাজা শব্দটা তো ভালো শব্দ নয়, ভালো সংস্কৃত নয়। রাজা শব্দের অনেক ভালো ভালো সংস্কৃত শব্দ রয়েছে, নৃপতি রয়েছে, নরাধিপ রয়েছে, অনেক ভালো ভালো শব্দ রয়েছে। তো সেইগুলোকে ব্যবহার না করে আমি বলে দিলাম রাজা আসিত। কি দাঁড়ালো তাহলে মানেটা? বড় বড় বিশেষণ দিয়ে শেষে এরকম একটা শব্দ? তাহলে না রইল সংস্কৃতর মাধুর্য, আর না রইল চলিত ভাষার যে স্বাতন্ত্র, সেইটা সবই নষ্ট হলো। আহা হা হা, কি পেঁচাওয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ, ওসব মরার লক্ষণ। দেখো কি সুন্দর সহজ সরল ভাষায় তিনি বলছেন যে যখনই কোথাও কোনো কিছুর বেশি বাড়াবাড়ি দেখবে তখনই জানবে সেটাতে প্রকৃত জিনিসটা নেই, প্রকৃত জিনিসটা মৃত, আড়ম্বর চলছে। অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু এরকম বিষয় দেখি, অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে। প্রকৃতপক্ষে যেখানে সৌন্দর্য আছে, যেখানে ভাবের মাধুর্য আছে, সেখানে কিন্তু এত আড়ম্বর করার দরকার হয় না। আমরা খুব কমন একটা শব্দ ইউজ করি না, ন্যাচারাল বিউটি। সব কিছুর মধ্যে একটা ন্যাচারাল বিউটি আছে। তো যেখানে সেই ন্যাচারাল বিউটি আছে সেখানে কিন্তু প্রচুর আড়ম্বর করে এক্সট্রা মেকআপ, সাজগোজ বা অনেক আড়ম্বরের প্রয়োজন হয় না। তো ন্যাচারাল বিউটি সব ক্ষেত্রেই গ্রহণযোগ্য, তিনি সেটাই এখানে বলছেন। যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন এই সব চিহ্ন উদয় হলো। তার মতে দেশ যখন উচ্ছন্নে যাওয়ার সময় হয়
তখনই মানুষ এই আড়ম্বরগুলোকে নিজের মধ্যে গ্রহণ করে, সব কিছুতেই বাড়াবাড়ি। ওটি শুধু ভাষায় নয়, সকল শিল্পতেই এলো। কি সুন্দর তিনি উদাহরণ দিচ্ছেন দেখো, যে শুধু ভাষার ক্ষেত্রে নয়, সকল শিল্পের ক্ষেত্রেই এই গণ্ডগোলটা উপস্থিত হয়েছে। যেমন বলছে, বাড়িটার না আছে ভাব, না আছে ভঙ্গি, থামগুলোকে কুঁদে কুঁদে সারা করে দিলে, গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ব্রহ্মরাক্ষসী সাজিয়ে দিলে, কিন্তু সে গয়নায় লতা পাতার কি চিত্র বিচিত্র ধুম। গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে, তার কি ভাব কি উদ্দেশ্য তা ভরত ঋষিও বুঝতে পারেন না। আবার সে গানের মধ্যে প্যাচের কি ঢুম। দেখো, তিনি 3-4টে উদাহরণ দিচ্ছেন। একটা উদাহরণ দিলেন বাড়ি দিয়ে, যে একটা বাড়ির মূল কারণ কি, আমরা বাড়ি কেন বানাই, বাড়ির ভেতর আমরা সুন্দরভাবে থাকবো, একটা বাড়ির মধ্যে একটা সেফটি থাকবে, বাড়ি হচ্ছে আমাদের সুরক্ষা বলয়, বাড়ির মধ্যে আমরা সেফ থাকবো, সুরক্ষিত থাকবো, সেই জন্য আমরা বাড়ি বানাই। এবং সেই বাড়ির একটা নির্দিষ্ট কাঠামো আছে, একটা চৌকো ভিত আছে, সেই ভিতের ওপর দেওয়ালগুলো সুন্দর করে হবে, একটা সুন্দর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হয়ে যায়। কিন্তু তিনি বলছেন, বাড়ির না আছে কোনো ছিঁড়ি, না আছে কোনো ছাদ, দেয়ালগুলো সব বাঁকা টেরা, বাড়িটা ঠিকমতো প্ল্যানিংই হয়নি, ভিত ভালো না, কিচ্ছু নেই, কিন্তু সেই বাড়িটার মধ্যে আমি থাম বানিয়েছি কটা, সেই থামগুলোতে কুঁদে কুঁদে ডিজাইন করছি। তো প্রকৃতপক্ষে একটা বাড়িতে থামগুলো ডিজাইনফুল থাকার কি কোনো দরকার আছে? আগে এইটা ভাবতে হবে আমাদের, যে বাড়ির সার্থকতা কি? খুব ডিজাইন করা থাম এটা কিন্তু একটা বাড়ির সার্থকতা নয়। একটা বাড়ির সার্থকতা হচ্ছে তার পবিত্রতা, তার সৌন্দর্যময়তা, তার সুরক্ষা বলয়, তার সুন্দর করে সাজানো গোছানো একটা পবিত্র অঙ্গন, এইটুকুই একটা বাড়িতে দরকার। সুন্দর একটু আলো হাওয়া বাতাস খেলবে এরকম একটা বাড়ি হলেই মানুষের জন্য সেটা সুন্দর। তার মধ্যে থাম করতে হবে এবং সেই থামগুলোতে খুব ডিজাইন করতে হবে, এটার দরকার নেই। ঠিক সেরকম তিনি একটা উদাহরণ দিয়ে বলছেন যে একটা গয়না, মেয়েরা কেন গয়না পরে? নিজেদেরকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। সেখানে একটা গয়না নাক থেকে ঘাড় থেকে চারদিক থেকে পেঁচিয়ে পুচিয়ে এমন বিভৎস পড়া হচ্ছে, তার না আছে কোনো ছাদ, না আছে কোনো ছিঁড়ি, উল্টে যে পড়েছে তাকে দেখাচ্ছে পুরো রাক্ষসীর মতো, ব্রহ্ম রাক্ষসী। কিন্তু সেই গয়নাটার খুব সুন্দর লতা পাতার বাহার, তাহলে সেরকম গয়না পরার কি কোনো প্রাসঙ্গিকতা আছে? প্রকৃতপক্ষে এমন অনেক গয়না, অনেক অ্যাক্সেসরিজ হয় যেটা খুব সুন্দর দেখতে বা খুব সুন্দর, কিন্তু সেটা খুব ভারী বা সেটা পরে কারুর খুব কষ্ট হচ্ছে, তো সেই ধরনের গয়নার প্রকৃতপক্ষে কোনো প্রাসঙ্গিকতা নেই। এই জন্য বর্তমান যুগে দেখবে মানুষ সব লাইট ওয়েট জুয়েলারি পছন্দ করে, অত হেভি ওয়েট ভারী জিনিসপত্র মানুষ আর পরছে না, পছন্দ করে না। তো সেই বিষয়টাকে এখানে বোঝানো হচ্ছে। আরেকটা উদাহরণ দিয়েছেন তিনি গান দিয়ে, বলছেন গানের তো মাধুর্য আছে তার সুরে, তার ভাষায়, তার কথায়। একটা গান শুনে আমাদের মন আকুল হয়ে যায়, একটা গান শুনে আমরা মুগ্ধ হয়ে যাই। সেখানে গান যদি এমন হয়, সেটাতে প্যাঁচ মেরে মেরে তার একদম জমক দিয়ে সুন্দর দিয়ে এমন গান বানানো হচ্ছে, সেই গানটার মধ্যে না আছে কোনো সুরের মাধুর্য, না আছে ভাব ভাবনার কোনো মাধুর্য, না আছে ভাষার কোনো মাধুর্য, বরঞ্চ সেটা শুনে আমি বুঝতে পারছি না গান হচ্ছে না ঝগড়া করছে কেউ, না কেউ করে কাঁদছে। এই বিষয়টাকে তিনি ব্যক্ত করেছেন। তিনি প্রকৃতপক্ষে এখানে বলতে চাইছেন যে যে কোনো জিনিসের একটা ন্যাচারাল ফ্লো আছে, যে কোনো জিনিসের একটা ন্যাচারাল সৌন্দর্য আছে, সেইটাকে যদি আমরা বাদ দিয়ে বেশি বাড়াবাড়ি করতে যাই, বেশি আড়ম্বর করতে যাই, তাহলে সেই ন্যাচারাল সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এবং সেই জিনিসটা আর কিন্তু পাতে দেওয়ার যোগ্য থাকে না। সে কি আঁকা বাঁকা ডামাডোল, 36 নারীর টান তাই রে বাপ, তার ওপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজে সেই গানের আবির্ভাব। এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে। এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন, সেই ভাষা, সেই শিল্প, সেই সঙ্গীত কোনো কাজের নয়। তিনি প্রকৃতপক্ষে বলছেন কোনো কিছুরই নকল নবিশি ভালো না। আমি একটা গান গাইছি আমার মাতৃভাষায়, সেটা গাইতে গিয়ে আমি দেখলাম যে মুসলমান ওস্তাদেরা কেমন করে গায়, আমাকে সেই গায়কিটা আনতে হবে। আমি দেখলাম যে কোন দেশের গান না বেশ নাকে নাকে হয়, তাহলে আমিও একটু নাকে নাকে করে সুর দিয়ে গাইবো। প্রকৃতপক্ষে আমি আমার গানটার যে মাধুর্য সেটাই প্রকাশ করতে পারলাম না, ওই সমস্ত ঢং বা জাঁকজমক বা ডামাডোল করেই আমার শেষ হয়ে গেল। তো এই বিষয়টা তিনি প্রতিবাদ করেছেন এবং তিনি বলছেন যে বর্তমানে মানুষ আস্তে আস্তে বুঝছে যে এই সমস্ত ডামাডোল ত্যাগ করতে হবে। যা ভাবহীন তাই প্রাণহীন, যা প্রাণহীন তা কিন্তু অপর মানুষকে কখনোই স্পর্শ করে না। এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে, তেমন তেমন ভাষা, শিল্প, সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। তিনি বলছেন আমাদের জাতির জীবনে, অর্থাৎ আমাদের সমগ্র ভারতবর্ষের জনজাতি যদি নিজস্ব একটা ইতিবাচক মন্ত্রে জেগে উঠতে পারে,
তবেই কিন্তু তারা উন্নতির দিকে এগিয়ে যাবে। আমাদের সকল মানুষকে ইতিবাচক কাজ করতে হবে, আমাদের সকলকে সৎ ভাবনা নিয়ে চলতে হবে, আমাদেরকে আধ্যাত্মিক পথে থাকতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে আমরা সকলে সকলের উপকারে লাগবো এবং ভাবময়, প্রাণময়, প্রাচুর্যময় কাজ করব। তবেই কিন্তু জনজাতির উন্নতি হবে। আমাদের মনে রাখতে হবে এই লেখাটা কিন্তু সেই স্বামী বিবেকানন্দ লিখেছেন, যার মহান উক্তি হলো, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রকৃতপক্ষে এই ভাবনাটাই এই লেখাটার মাধ্যমে ব্যক্ত হয়েছে। যদিও এই লেখাটা বাংলা ভাষা নিয়ে লেখা, তবুও এই লেখাটার মাধ্যমে তিনি বলছেন যে ভারতবর্ষের তিনি উন্নতি কামনা করেন, ভারতবর্ষকে তিনি বলে, বীর্যে, শক্তিতে, সাহসে অগ্রগামী হতে দেখতে চান। তাই তিনি বলছেন ভারতবাসীকে বুঝতে হবে যে অপরের নকল করে কোনো কিছু করা, অপরের নকল করে কোনো কিছু সাজা, অপরের নকল করে কোনো কিছু বানানোতে কোনো কিন্তু সার্থকতা নেই। আমাদেরকে এগুলো ত্যাগ করতে হবে এবং আমাদের কি করতে হবে, নিজস্ব যেটা আছে, ন্যাচারাল যেটা আছে, আমি বারবার বলছি ন্যাচারাল জিনিস, প্রাকৃতিক জিনিস, সেটাকে গ্রহণযোগ্য করে তুলতে হবে, প্রাকৃতিক জিনিসকে ভালোবাসতে হবে এবং তবেই কিন্তু আমরা প্রাণ প্রাচুর্যে ভরপুর হয়ে উঠব এবং আমাদের ভাষা, আমাদের সঙ্গীত, আমাদের শিল্প সমস্ত কিছুতে আমরা উন্নতি করতে পারবো। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000ই ছাঁদি বিশেষণেও নাই। তিনি বলছেন দুটো চলিত কথায় আমি আমার মনের ভাব সহজেই যেভাবে প্রকাশ করে দিতে পারবো, 1000 গন্ডা ছাঁদি ছেদো মানে সস্তা বিশেষণ দিয়েও কিন্তু সেটা করতে পারবো না। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে, আর বাড়িঘরদোর সব প্রাণ স্পন্দনে ডগমগ করে উঠবে। তিনি বলছেন যেখানে প্রাকৃতিক সৌন্দর্যময়তা আছে সেখানে কিন্তু মন থেকে ভক্তি জাগ্রত হবে। দেবতার মূর্তি দেখলেই সেখানে অটোমেটিক্যালি ভক্তি আসবে, কারণ আমি মন থেকে পবিত্র, আমি মন থেকে ইতিবাচক। তখন দেবতার মূর্তিকে ফুলচন্দন দিয়ে সাজাবার প্রয়োজন নেই, এমনিই আমি সেখানে ভক্তি করব। আর যে কোনো নারী তার সেই প্রাকৃতিক যে রূপ সেটা দেখলেই আমাদের মনে হবে যে ইনি তো সাধারণ নারী নন, ইনি তো দেবী, আমরা তাকে প্রণাম করব। সেটা যেমনভাবেই তিনি আমার সামনে এসে দাঁড়ান না কেন। আর যে কোনো বাড়ি ঘরদোর সেখানে যদি প্রাকৃতিক আলো বাতাস সব কিছু ঠিকঠাক থাকে, সুরক্ষা বলয় ঠিক থাকে, সেখানে প্রাণ স্পন্দন ডগমগ করবে, সমস্ত মানুষ সেখানে সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। সেখানে কিন্তু থামের ডিজাইন করারও দরকার পড়বে না, আর বাড়ি ঘরদোর ডেকোরেশন করারও দরকার পড়বে না। প্রকৃতপক্ষে তিনি বোঝাতে চাইলেন যে প্রকৃতির সঙ্গে আমাদেরকে মিলতে হবে, ন্যাচারাল জিনিসকে গ্রহণ করতে হবে। সেটা ভাব হতে পারে, ভাষা হতে পারে বা অন্য যে কোনো কিছু। বাঙ্গালা ভাষা নিয়ে প্রবন্ধটা তিনি শুরু করলেও শেষ পর্যন্ত তিনি কিন্তু সকল মানুষকে একটা অদ্ভুত জীবনাদর্শ শিক্ষা দিতে চাইলেন। কেমনভাবে বাঁচলে আমাদের বাঁচাটা সুন্দর হবে, কেমনভাবে বাঁচলে আমাদের জীবন ধারণটা খুব উন্নত হবে এবং ভারতবর্ষ বলবীর্যে জেগে উঠবে, সেই জ্ঞানটা তিনি এখানে খুব সহজ সরল ভাষায় প্রদান করলেন। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আলোচনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর কোন কোন বিষয়ের আলোচনা শুনতে চাইছো তাড়াতাড়ি কমেন্ট করে বলো, আমি চেষ্টা করব সেই কন্টেন্টগুলো তোমাদের জন্য তাড়াতাড়ি নিয়ে আসার। এবং অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং বন্ধুদেরকেও আরও করে শেয়ার করে জানাও যে এই চ্যানেলটার সঙ্গে যুক্ত হলে তারা কিন্তু তাদের পড়াশুনোর যে জার্নিটা রয়েছে সেটাকে খুব ভালো করে কভার করতে পারবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।